অর্থনৈতিক ফোরাম যে কথা বলেছে অনেকে সেটা ভবিষ্যৎবাণী ভাবে, কিন্তু আসলে সেটা তাদের ক্ষমতাধর লোকদের উদ্দেশ্যই দেখায়। এখন এমনভাবে বিশ্ব সাজানো হচ্ছে যেন গণতন্ত্রকে দুর্বল করে দিয়ে তার জায়গায় একটা প্রযুক্তি নির্ভর বৈশ্বিক সরকার দাঁড় করানো যায়। একটা ধরনের যুদ্ধ চলছে, লুকোনো যুদ্ধ। সীমান্তহীন ক্ষমতাশালী এক দল পুরো মানবজাতির বিরুদ্ধে কাজ করছে। তারা সব রকম প্রযুক্তি আর সুযোগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা নির্বাচিত সরকারের ক্ষমতা কমিয়ে সবকিছু একটা কেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থার হাতে দিতে চাইছে। এখন তাদের হাতে আছে এমন শক্তি, পুরো জনসংখ্যাকে নজরদারি করার সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল আইডি আর ডিজিটাল টাকা। এগুলো একসাথে ব্যবহার করলে সমাজকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে কিছু ধনী ব্যাংকার আর শিল্পপতিরা চাইছে মানুষের জীবনযাত্রার সবকিছু নিয়ন্ত্রণ করতে। কি খাবো, কি কিনব, কোথায় যাব, কোথায় থাকব, এসবও। শুনলে অনেকের মনে হয় এগুলো নিশ্চয়ই ষড়যন্ত্র তত্ত্ব, কিন্তু কনস্পিরেসি থিওরি শব্দটা এখন এমনভাবে ব্যবহার করা হয় যাতে কেউ এসব প্রশ্ন তুললেই তাকে চুপ করিয়ে দেওয়া যায়। আলোচনা বন্ধ করার একটা পদ্ধতি হয়ে গেছে এটা। আসলে বহু বছর ধরে ধীরে ধীরে এই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। তাদের লক্ষ্য জমির নিয়ন্ত্রণ নেওয়া, কৃষি কমানো, খাবার পরিবর্তন করা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা, আর টাকার জায়গায় এমন ক্রেডিট সিস্টেম আনা যার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। যে তিন জিনিস নিয়ন্ত্রণ করলে মানুষকে সহজে শাসন করা যায়, খাদ্য, জ্বালানি আর অর্থ, তারা ঠিক এই তিনটাই দখল করতে চাইছে। আর পুরো পরিকল্পনা দাঁড়িয়ে আছে কার্বন আর জলবায়ু সংকটের গল্পের ওপর। যদি এই কার্বন সংকটের গল্পটাই রাজনৈতিকভাবে তৈরি করা হয়, তাহলে এটা হবে খুব বড় মাপের একটা প্রতারণা। সাধারণ মানুষ কখনো ভাববে না যে কিছু লোক এত বড় পরিকল্পনা করতে পারে। এটা মোটেও আশ্চর্যের নয় যে আর্থিক ক্ষমতাবানরাই দিক নির্দেশ দিচ্ছে। আর এটা কখনোই ষড়যন্ত্র তত্ত্ব নয়, কারণ ব্যাংকিং প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরাই প্রকাশ্যে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছে। We are on the brink of a dramatic change where we are about to, and I'll say this boldly, we're about to abandon the traditional system of money and accounting and introduce a new one. And the new one, the new accounting, is what we call blockchain. It means digital. It means having a almost perfect record of every single transaction that happens in the economy, which will give us far greater clarity over what's going on. It also raises huge dangers in terms of the balance of power between states and citizens. আমরা এখন এক নতুন ধরনের আর্থিক ব্যবস্থার দিকে এগোচ্ছি, কিন্তু এটা শুধু নতুন টাকা বা নতুন ব্যাংকিং সিস্টেম না। সাধারণ মানুষের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণের একটি জাল। এই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার হল সিবিডিসি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল টাকা। সিবিডিসি এমনভাবে তৈরি করা যায় যে সরকার বা বড় প্রতিষ্ঠান চাইলে সেই টাকাকে প্রোগ্রাম করে দিতে পারে। কে সেই টাকা পাবে, কোথায় খরচ করতে পারবে, কি জিনিস কিনতে পারবে, এমনকি কোন পরিস্থিতিতে টাকা বন্ধ করে দেওয়া হবে, সবই আগেই ঠিক করে রাখা যাবে। উদাহরণ হিসেবে সরকার চাইলে ডিজিটাল টাকা দিয়ে শুধু খাবার কেনা যাবে, কিংবা শুধু নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা যাবে, এভাবে সীমাবদ্ধ করতে পারে। মানে টাকার ওপর পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল সিবিডিসি চালু হলে কেন্দ্রীয় ব্যাংক নিয়ম বানাবে, নিয়ম বদলাবে, আর প্রযুক্তি ব্যবহার করে সেই নিয়ম কঠোরভাবে মানাতে পারবে। এতে টাকা আর টাকার মতো আচরণ করবে না, বরং পুরোপুরি এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়ে যাবে। অনেকে এটাকে ডিজিটাল কনসেন্ট্রেশন ক্যাম্প বা ডিজিটাল দাসত্ব ব্যবস্থা বলেই বর্ণনা করছে। An ability for consumers to measure their own carbon footprint. What does that mean? That's where are they traveling? How are they traveling? What are they eating? What are they consuming on the platform? এই সিস্টেমে কোনো মানুষের অ্যাকাউন্ট চাইলে বন্ধ করে দেওয়া যাবে। তখন মানুষ টাকা পাবে তার কাজের উপর না, বরং তার আচরণের উপর। সে কেমন আচরণ করছে, 5 মিনিট আগে কি করল, এসব হিসেবেই তার টাকার উপর নিয়ন্ত্রণ আসবে। সিবিডিসি এলে নগদ টাকা ধীরে ধীরে উঠে যাবে, সব লেনদেন রেকর্ড হয়ে থাকবে, মুছা যাবে না, লুকানো যাবে না। আর নেট জিরো এর নামে মানুষের কার্বন ফুটপ্রিন্ট পর্যন্ত রেকর্ড করা হবে। কোথায় গেলে, কিভাবে ভ্রমণ করলে, কি খেলো, সবই হিসেব থাকবে।
এভাবে তৈরি হতে পারে এক ধরনের কার্বন ক্রেডিট সিস্টেম, যেখানে প্রতিটি মানুষের জীবনের উপর সীমা আর শর্ত বসানো যাবে। বিশেষজ্ঞদের মতে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণমূলক একটি ব্যবস্থা। মানুষ যদি এখন এটা বুঝতে না পারে, পরে আর ফেরার পথ নাও থাকতে পারে, কারণ এই ধরনের সিস্টেম একবার চালু হলে পিছিয়ে আসা খুবই কঠিন। এই পরিবর্তনের পেছনে বড় কারণ হল আধুনিক অর্থনীতি আগেই সংকটে পড়ে গেছে। 2019 সালেই বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা বড় ধাক্কা খায়। বড় ব্যাংকাররা তখন থেকেই বলছিল বর্তমান সিস্টেম বেশিদিন টিকবে না, নতুন এক ব্যবস্থার দরকার হবে। অনেক কেন্দ্রীয় ব্যাংকার আসলে বহু আগেই এমন এক সিস্টেমের পরিকল্পনা করছিল। শত শত বছর আগেও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা থাকত। এরা দূরের ভবিষ্যৎ ধরে নিয়ে কাজ করে। এখন প্রশ্ন, কেন ক্ষমতাশালী গোষ্ঠী এত তাড়াহুড়ো করছে? অনেকের মতে এআই ভবিষ্যতে লাখ লাখ চাকরি শেষ করে দেবে। তখন মানুষ জাতি বিদ্রোহ না করে, তাই আগেই তাদের উপর নিয়ন্ত্রণ কড়াকড়ি করতে চায়। আর যদি একদিন ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে বা অর্থের মান শূন্য হয়ে যায়, তাহলে মানুষের জমা টাকা, সম্পদ সবই মূল্যহীন হয়ে যেতে পারে। এই অবস্থায় ডিজিটাল আইডি পুরো সিস্টেমের কেন্দ্রে থাকবে। যদি এটি বাধ্যতামূলক করা হয়, তাহলে মানুষের ব্যক্তিগত জীবনের প্রতিটি তথ্য নজরদারিতে চলে যাবে, কিছুই গোপন থাকবে না। যুব সমাজ সাধারণত প্রযুক্তিকে পছন্দ করে, তাই তারা প্রথমে এই নিয়ন্ত্রণ বা ঝুঁকি টের পায় না। যেভাবে নেশা ধরাতে প্রথমে হালকা ডোজ দেওয়া হয়, পরে কঠিন ডোজে মানুষ ফেঁসে যায়, তেমনি এই প্রযুক্তিগুলো প্রথমে সুবিধা মনে হয়, পরে নিয়ন্ত্রণে পরিণত হয়। সিবিডিসি আর সেন্সরশিপ সিস্টেম পুরোপুরি চালু হলে তখন অনেকে বুঝবে ওরা নিজেরাই ধীরে ধীরে এক ধরনের ফাঁদে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছে। মানব সভ্যতা যখন প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে, তখনই এক ভয়ঙ্কর বাস্তবতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সেই বাস্তবতাকে সবচেয়ে তীব্রভাবে বুঝে গেছেন আমান জাব্বি, যিনি 25 বছর ধরে সিলিকন ভ্যালিতে ডিজিটাল প্রযুক্তির সামনের সারির উন্নয়নকারীদের একজন ছিলেন। একসময় তিনি প্রযুক্তির জগতে সাফল্যের শীর্ষে ছিলেন, কিন্তু সার্ভেইলেন্স প্রযুক্তির অন্ধকার দিকটাকে বুঝতে পেরে সবকিছু ছেড়ে শান্ত, নির্জন মন্টানায় চলে যান। তিনি ফেস রেকগনাইজেশন প্রযুক্তির বিশেষজ্ঞ। তার মতে আজকের স্মার্টফোনগুলোতে এমন 3D ক্যামেরা বসানো আছে যা মানুষের মুখে লক্ষাধিক অদৃশ্য ইনফ্রারেড ডট ছুড়ে দেয়। সেই ডটগুলোর বিকৃতি দেখে ফোন ঠিকভাবে মুখের গঠন, রেখা, আকৃতি সবকিছু মেপে একটি নিখুঁত বায়োমেট্রিক মানচিত্র বানিয়ে ফেলে। ভবিষ্যতে এই মানচিত্রই হয়ে উঠবে মানুষের ডিজিটাল পরিচয়, যা নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে। কিন্তু নিয়ন্ত্রণ এখানেই থেমে থাকে না। Alexa, good morning. Good morning. ঘরের ভেতরের প্রতিটি ডিভাইস, স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবকিছুই নেটওয়ার্কে যুক্ত। যেসব ডিভাইসে ক্যামেরা বা মাইক্রোফোন আছে, তারা 24 ঘন্টা ঘরের জীবন অনুসন্ধান করে ও পর্যবেক্ষণ করে। এই তথ্য চলে যায় কোম্পানির সার্ভারে। ঘরের স্মার্ট মিটার থেকে শুরু করে রাস্তার স্মার্ট স্ট্রিট লাইট সবই একটি বিশাল ওয়্যারলেস নেটওয়ার্কের অংশ হয়ে মানুষকে নিরবিচ্ছিন্নভাবে ট্র্যাক করছে। ঘর থেকে বেরুলে গল্প আরও বিস্তৃত হয়। আধুনিক গাড়িগুলো ইন্টারনেট সংযুক্ত হয়, আপনার যাত্রাপথ, গতিবেগ, অবস্থান সবই নজরবন্দি। শহরের স্মার্ট এলইডি পোলগুলো আপনার ফোন, স্মার্ট ঘড়ি এবং গাড়ি সব ডিভাইসকে শনাক্ত করে ট্র্যাক করতে পারে। দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন মানুষের প্রতিটি নড়াচড়া ডেটায় রূপান্তরিত হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরও গুরুতর। বিশ্বজুড়ে বড় বড় শক্তিগুলো স্মার্ট সিটি নামে একটি ধারণা সামনে এনেছে, যা বাহ্যিকভাবে টেকসই উন্নয়নের কথা বললেও বাস্তবে এটি মানুষের চলাচল, ভোগ এবং স্বাধীনতাকে সীমাবদ্ধ করার গোপন অবকাঠামো। স্মার্ট আলো মানে নজরদারি, স্মার্ট পানি ব্যবস্থাপনা মানে রেশনিং, শব্দ নিয়ন্ত্রণ মানে বক্তৃতা নজরদারি, স্মার্ট ট্রাফিক মানে চলাচল নিয়ন্ত্রণ। এখানেই আসে জিও ফেন্সিং, একটি অদৃশ্য সীমারেখা যার বাইরে যাওয়ার ক্ষমতা আপনার হাতে থাকে না। আপনার ডিজিটাল পরিচয়, মুখ শনাক্তকরণ এবং ডিজিটাল মুদ্রা সব মিলিয়ে যদি আপনি সীমা অতিক্রম করেন, আপনার কারেন্সি কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে। আমান জাব্বির ভাষায় পৃথিবীকে একটি বিশাল ডিজিটাল কারাগারে পরিণত করা হচ্ছে, একটি প্যানপটিকন, যেখানে আপনাকে শুধু দেখা নয়, আপনার আচরণ বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিকভাবে ব্যবহারও করা হবে। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি
যেখানে আমাদের ব্যক্তিগত তথ্যকে একটি বিশাল ব্যবসা বানানো হয়েছে। বড় বড় কোম্পানি আমাদের তথ্য কিনে করছে, কারণ এই তথ্য দিয়ে তারা আমাদের আচরণ ভেবে বলতে পারে, এমনকি আমাদের প্রভাবিত করতে পারে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে আমাদের সন্তানরাও এই সিস্টেমের শিকার। অনেক খেলনা, বোর্ড গেম, এমনকি স্কুলে ব্যবহৃত আইপ্যাড, এসবের মধ্যে ক্যামেরা আছে। এগুলো শিশুদের মুখের অভিব্যক্তি, আচরণ এবং আবেগ পর্যবেক্ষণ করে। ডেটা সংগ্রহ করে কোম্পানিগুলো। এটি শুধু বিনোদনের মতো মনে হলেও প্রকৃতপক্ষে শিশুদের আচরণকে নিয়ন্ত্রণ করার একটি ব্যবসা। সন্তানদের তথ্য ওয়াল স্ট্রিটে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। কারা সফল হবে, কারা কম্পিউটার বিজ্ঞানী বা পরিবেশ ইঞ্জিনিয়ার হবে, সব কিছু নিয়ে বাজি করা সম্ভব। অর্থাৎ শিশুদের প্রমাণপত্র, ডেটা, আচরণ সবই এখন একটি পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। চীনের উদাহরণ দেখলেই ভয় লাগে। সেখানে ক্লাসরুমে রোবট আছে যা ছাত্রদের স্বাস্থ্য, মনোযোগ এবং শিক্ষার অগ্রগতি পরীক্ষা করে। ছেলেমেয়েরা পরিধান করে এমন ইউনিফর্মে চিপ থাকে যা তাদের অবস্থান ট্র্যাক করে। ক্যামেরা চোখ রাখে কতবার ফোন ব্যবহার করা হলো, কতবার যান্ত্রিকভাবে ক্লাসে ক্লান্তি প্রকাশ হলো, এমনকি মস্তিষ্কের স্নায়ু থেকে আসা বৈদ্যুতিক সংকেতও রিয়েল টাইমে শিক্ষক এবং সার্ভারে পাঠানো হয়। আমরা নিজে না বুঝে এই ডিজিটাল নজরদারি জালে আটকা পড়ছি। সবকিছুকে সুবিধা, নিরাপত্তা, সংযোগ এবং বিনোদন বলে বোঝানো হলেও বাস্তবতা অন্য। সাইবার স্পেসে ভার্চুয়াল জীবন বাস্তব জীবনকে ছাড়িয়ে যাচ্ছে, আর প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠছে। জিরো ট্রাস্ট নামে একটি নতুন নিয়ম চালু করা হবে, যার মানে কখনো বিশ্বাস করো না, সবসময় যাচাই করো। অর্থাৎ তুমি সবসময় নিজের পরিচয় প্রমাণ করতে হবে 24 ঘন্টা 7 দিন। ভবিষ্যতের শহরগুলোতে দোকান বা পরিষেবা সবকিছুতে 3D ক্যামেরা থাকবে। ডিভাইস শুধু তখনই খুলবে যখন তোমার ডিজিটাল পরিচয় মিলবে এবং তুমি যথেষ্ট কার্বন ক্রেডিট বা অনুমোদন অর্জন করেছ। যদি সীমা অতিক্রম করা হয় তাহলে প্রবেশাধিকার বন্ধ। ফুয়েল, খাদ্য, পোশাক, এমনকি ইন্টারনেট ব্যবহারের ওপরও কার্বন ফুটপ্রিন্টের ভিত্তিতে সীমাবদ্ধতা আসতে পারে। অর্থাৎ আমরা একটি ইনভার্টেড প্রিজনে বাস করছি। তুমি স্বাধীন মনে করবে, কিন্তু বাস্তবে সবকিছু কড়া নিয়ন্ত্রণে। We've developed the camera into a sensor. The camera does not only capture video, it can now start to count, measure, and detect. With deep learning capability, the camera is able to generate accurate and trustworthy data and send notifications in order to take action, all directly from the camera. And since our cameras have open technology, well, we can work with different analytic partners from all over the world and together do just about anything we want. Digital technologies mainly have an analytical power. Now we go into a predictive power. But then the next step could be to go into prescriptive mode, which means you do not even have to have elections anymore because we know what the result will be. এবারও উন্নত প্রযুক্তি, এআই ফেশিয়াল রিকগনিশন, স্মার্ট ক্যামেরা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় মানুষকে সাহায্য করতে পারে। কিন্তু বর্তমানে এগুলো আমাদের ওপর নিয়ন্ত্রণের হাতিয়ার। প্রতিটি মুখ ফেশিয়াল রিকগনিশন দ্বারা শনাক্ত করা হয়। চীনের মতো কিছু দেশে মানুষকে 950 পয়েন্টে স্কেলে রেট করা হয়, যা মূলত ব্যাংক বা সামাজিক ক্রেডিট রেটিং। পশ্চিমেও একই প্রক্রিয়া আসছে। লন্ডনে পুলিশ ফেশিয়াল রিকগনিশন ব্যবহার করছে, দোকানগুলো এআই পরীক্ষা করছে, রেলওয়ে স্টেশনগুলোতে ট্রাভেলার ডেটা সংগ্রহ হচ্ছে। 15 মিনিট সিটি বা স্মার্ট সিটি পরিকল্পনার নামে আমাদের জীবনকে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান বা সরকার চাইলে যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারে। আমরা মনে করি আমরা প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু বাস্তবে প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে। এবং এইসবের পেছনে শক্তিশালী হাত রয়েছে। বড় ব্যাংক, তেল শিল্প, বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন বিল গেটস, যারা অর্থ তৈরি করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন উৎপাদন উপকরণকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তারা বিশ্ববাসীকে নিয়ন্ত্রণ করতে পারে। যারা এই প্রক্রিয়া বুঝতে পারছে তারা জানাচ্ছে এটি শুধু ক্ষমতার গল্প নয়, এটি টাকা, প্রভাব
এবং মানুষ নিয়ন্ত্রণের গল্প। একটি ক্ষুদ্র গোষ্ঠী বিশ্বাস করে যে বিশ্বের সর্বোচ্চ কার্যকারিতার জন্য ওপর থেকে নিয়ন্ত্রণ প্রয়োজন। উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। ফলে কৃষি শিল্প কমে যাবে, ল্যাবরেটরি খাবারের ওপর নির্ভরতা বাড়বে, বিদ্যুৎ সংকট হবে এবং সাধারণ মানুষ গরিব হয়ে যাবে। রাজনীতিবিদরা সাধারণ মানুষের সাথে সৎ নয়। আশ্চর্যের বিষয় হল এই পুরো পরিকল্পনার খুঁটিনাটি ইউনাইটেড নেশনস এজেন্ডা 2030-এর মধ্যে সংযোজিত আছে, যা বাহ্যিকভাবে একটি সুন্দর উন্নত বিশ্বের ছবি দেখায়, কিন্তু বাস্তবে এটি নিয়ন্ত্রণ এবং ক্ষমতার একটি নকশা।